একদম গ্রাম পর্যায়ে একজন সাধারণ কর্মী এমন কেউ ছিল না যে এই হায়না শেখ হাসিনা সরকারের নির্যাতন থেকে রেহাই পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে 17টি মামলার আসামি হয়েছি। সেই 17টি মামলায় আমাকে 3বার কারাবরণ করতে হয়েছে। আওয়ামী লীগ পুলিশকে আর পুলিশ বাহিনীতে রাখে নাই, ওইটা একটা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হিসেবে তারা সৃষ্টি করেছিল। একবার এখান থেকে মেরে এমনভাবে মানে আহত করা হয়েছে যে আমাকে শেষ পর্যন্ত ঢাকাতে ইসলাম বিভাগ হাসপাতালে প্রায় 17 দিন চিকিৎসা নিতে হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি। 1971-এ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলার কথা। আর এই না বলার কথা বলার জন্য ফ্ল্যাশ টিভিতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্য সচিব, বরিশাল জেলা বিএনপি। আমরা শুনবো দীর্ঘ 15 বছর কেমন কাটিয়েছে, কিভাবে কেটেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, বর্তমানে ব্যস্ততা কেমন যাচ্ছে? হ্যাঁ, বর্তমানে ব্যস্ততা তো রাজনৈতিকভাবে আমরা দীর্ঘ 15 বছর 16 বছর পর মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি। সেজন্য আমাদের কর্মতৎপরতা একটু আগের চেয়ে বেশি। জানতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা পতনের 1 বছর হতে যাচ্ছে। এই 36 দিনের যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, স্বাধীনভাবে চলতে পারছে, এই জায়গা থেকে জনাব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের অনুভূতি কেমন? দেখুন, দীর্ঘ 17 বছরের বাংলাদেশের মানুষের নির্যাতনের যে ইতিহাস, সেই ইতিহাসে 2-1 ঘন্টায় ব্যাখ্যা করা সম্ভব না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী। তিনি যেভাবে নির্যাতিত হয়েছেন, তার সন্তান দেশনায়ক তারেক রহমান যেভাবে নির্যাতিত হয়েছে, সেই থেকে শুরু করে একদম গ্রাম পর্যায়ে একজন সাধারণ কর্মী এমন কেউ ছিল না যে এই হায়না শেখ হাসিনা সরকারের নির্যাতন থেকে রেহাই পেয়েছে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে কিন্তু নির্মমভাবে টেনে হিস্ট্রে বের করে দেওয়া হয়েছে। একই সাথে যদি আপনি দেখেন আমাদের দেশনায়ক তারেক রহমানের উপরে 1000-এ যেভাবে সামরিক স্বৈর শাসকরা নির্যাতন করেছে, ঠিক তার পরবর্তীতে এই সামরিক স্বৈর শাসকের প্রশ্রয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের শাসনামল, সেই শাসনামলেও কিন্তু জনাব তারেক রহমানকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে যেমন দেশের বাইরে অশান্তিতে রাখা হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাক্ষী দিয়ে তাকে মিথ্যা রায় দিয়ে তাকে বাংলাদেশে আসা থেকে বঞ্চিত করেছে। আবার একইভাবে দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, উনি অসুস্থ ছিলেন। ওনাকে বিদেশে নেওয়ার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই শেখ হাসিনা সরকার কিন্তু তাকে বিদেশে যেতে দেয়নি। যার কারণে বিনা চিকিৎসা অবহেলার কারণেই কিন্তু তার অকাল মৃত্যু হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন কোনো গ্রাম নাই যেখানে একজন সাধারণ বিএনপির কর্মী ভিটা ছাড়া হয় নাই। মামলা, হামলা, নির্যাতন, গুম, খুন, এটাই ছিল আওয়ামী লীগ শাসনামলে নিত্যদিনের ঘটনা। এই বরিশালেও আমাদের অসংখ্য নেতাকর্মী আমরা নির্যাতনের শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। আমি ব্যক্তিগতভাবে 17টি মামলার আসামি হয়েছি। সেই 17টি মামলায় আমাকে 3বার কারাবরণ করতে হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সেটি একটি রাজনৈতিক চর্চার জন্য অনুকূল পরিবেশ। এখানে আমরা এখন নিজেদের কথা বলার সুযোগ পেয়েছি। আমরা রাজনীতির মাঠে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং আমরা সেটা সক্ষম হয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন যে জনগণকে সঙ্গে রাখুন,
জনগণের সঙ্গে থাকুন। আমরা কিন্তু সেই মততেই বিশ্বাসী এবং আমরা সেই ধারাবাহিকতায় আমরা সেই কাজটি করছি। জানতে চাচ্ছিলাম যে 15 বছর নির্যাতন নিপীড়ন নিয়ে দিন কাটাতে হয়েছে আপনাদের। আমি জানতে চাই যে জনাব অ্যাডভোকেট আজাদ কালাম শাহীন, আপনার এই দিনগুলো কেমন ছিল, কিভাবে কেটেছিল? নির্যাতনের ইতিহাস কারোর জন্য শুভকর হয় না, সে আমি ব্যক্তিগতভাবে হই আর আমার নেতাকর্মীরা হোক। আসলে আমার পারিবারিক জীবনে যেমন আমার স্ত্রী সন্তানরা আমার বিপদের সময় পারিবারিকভাবে যতটুকু কষ্ট করে, আমার সাধারণ একটা নেতাকর্মীও কিন্তু সেই একই কষ্ট করে। অতএব এখানে বিএনপি পরিবারটাই ছিল নির্যাতনের শিকার। আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী, আমি একবার জেলে যেতাম, ভিতরে 100, 150, 200 লোকের সাথে আমার দেখা হতো। অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। মামলা কতগুলো খেয়েছেন? আমার 17টি মামলা ছিল। এর মধ্যে কতবার আপনাকে জেলে যেতে হয়েছে? 3বার আমি জেল খেটেছি। কত সালে? 2013 থেকেই শুরু। 15 বছরের নির্যাতনটা পুরোটাই আপনার মধ্যে বিদ্যমান ছিল। আমি শুধু বললাম তো একটা কথা, আমার জন্য না, এটা আমার মতো অসংখ্য নেতাকর্মী যারা রাজপথে ছিল তারা প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছে। আপনি এই যে নিজে রাজনীতিতে জড়িত আছেন, সক্রিয় আছেন, আপনার কারণে কখনো কি ফ্যামিলি সাফারের কিনা? আমি কিন্তু সবসময় আমার ব্যক্তির কথা বলি না, আমি বারবারই একটা কথা বলি, আমার না, আমি শুধু না, আমার প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু সাফারার। আমি যেমন বড় দায়িত্বে আছি, হয়তো আমার একটু বেশি পারিবারিক ঝামেলা পোহাতে হয়েছে, যে ছেলেটা ছাত্রদল করে, যে ছেলেটা যুবদল করে, তারাও কিন্তু পারিবারিকভাবে অনেক অশান্তিতে ছিল। সেই জায়গা থেকে জানতে চাই যে আওয়ামী লীগের আমলে নির্যাতন নিপীড়নের যে দিনগুলো, রাজনীতি চলাকালীন অবস্থায় বা মিটিং মিছিল, এই সময় আপনাদের সাথে কখনো ছাত্রলীগ অথবা যুবলীগের সাথে কখনো সংঘাত হয়েছে কিনা, সেখানে আপনি নির্যাতন শিকার ছিলেন কিনা? অসংখ্যবার হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগ পুলিশকে আর পুলিশ বাহিনীতে রাখে নাই, ওইটা একটা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হিসেবে তারা সৃষ্টি করেছিল এবং আমাদের উপরে যতবার হামলা হয়েছে ওই পুলিশের সাথে সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা একই সাথে আমাদেরকে আক্রমণ করত এবং আমি ব্যক্তিগতভাবে 3বার আহত হয়েছি। 3বার আমাকে একবার এখান থেকে মেরে এমনভাবে মানে আহত করা হয়েছে যে আমাকে শেষ পর্যন্ত ঢাকাতে ইসলাম বিভাগ হাসপাতালে প্রায় 17 দিন চিকিৎসা নিতে হয়েছে। এরকম আমাদের আসলে, আমি তো বারবার একটা কথা বলি, আমি যদি আমার কথা বলি সেই জিনিসটা আমার কাছে ভালো লাগবে না। আমি না, আমাদের মতো অসংখ্য নেতাকর্মী এই আওয়ামী লীগের মানে আক্রমণের শিকার হয়েছে, আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের স্মৃতি মনে পড়ে যেটা এখনো আপনাকে কষ্ট দেয়? 15 বছরের প্রতিটা দিনই ছিল আমাদের কষ্টের, প্রতিটা দিনই ছিল আমাদের কষ্টের। মানে এমন কোনো দিন ছিল না যে দিনকে মুক্ত মন নিয়ে বাসা থেকে বের হয়ে কোথাও যাওয়ার সুযোগ ছিল। আতঙ্কের মধ্যে থাকতাম, এই হয়তো একটা পুলিশি আক্রমণ আসবে, এই হয়তো ছাত্রলীগ যুবলীগের আক্রমণ আসবে। আমি এই যেখানে বসে আছি এই কোর্ট চত্বরের কথাই বলি, আমরা যখন আন্দোলন সংগ্রাম করতাম এই কোর্টে কারা কোথা থেকে কিভাবে আগুন দিয়েছে আমরা জানি না। এখানে আমার বাবা এই কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, তিনি বারের প্রেসিডেন্ট ছিলেন, পিপি ছিলেন। আমরা তার সন্তান হিসাবে আমরা 2 ভাই আইনজীবী, কিন্তু মানে এমনভাবে নির্যাতন করা হতো যে এই বারে আগুন দিয়ে আমাকেই আসামি করা হয়েছে 1 নম্বর। মানে একটা নির্লজ্জ অবস্থা যে আমরা যে বার থেকে রুটি রুজির সংস্থান করি সেইখানে আসলে আমরা আগুন দেই না। এইটা কোনো রাজনৈতিক এরিয়াও না এখানে, বরঞ্চ এইখানটাই এমন একটা জায়গা যেখানে আমাদের বিরোধী দলের নেতাকর্মীরা এখান থেকে জামিন নিয়ে আমরা মুক্ত হতে পারি। অর্থাৎ এইখানে আগুন দেওয়াটা আমাদের রাজনৈতিক দলের কোনো কাজ ছিল না, কিন্তু সেই মামলায় আমাকেই 1 নম্বর আসামি করা হয়েছে। এরকম অসংখ্য নির্যাতন আমাদের উপর হয়েছে। আমরা এই যে 5ই জানুয়ারি যে একটা অবৈধ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের বর্ষপূর্তি যখন করতে গেলাম আমাদের পার্টি অফিসের সামনে, তখন আমাদের উপরে ছাত্রলীগ, যুবলীগ এবং একই সাথে পুলিশ যৌথভাবে হামলা করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী ওইখানে আহত হয়েছেন, আমাদের মহিলা দলের নেত্রীরা আহত হয়েছেন। আপনার কি বলবো, আমার তখন আমি কোর্ট থেকে গিয়ে ওইখানে অ্যাটেন্ড করেছিলাম, আমার টাই ধরে আমাকে ফেলে তারপর পিটানো হয়েছে। তো এই নির্যাতনের ইতিহাস তো 1টা 2টা না, এটা প্রতি বছরের ঘটনা, প্রতিদিনের ঘটনা। তো সেই জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আমলে যারা কমপক্ষে শেখ হাসিনার সমালোচনা করেছেন কেউ শান্তিতে ছিল না। একটু ফ্যামিলির বিষয় নিয়ে জানতে চাই যে রাজনীতি যেহেতু আপনি করেছেন,
সেই জায়গা থেকে এই যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে দিনগুলো কাটাতে হয়েছে আপনার এবং গোটা বিএনপি পরিবারের, কখনো কি ফ্যামিলি আপনাকে রাজনীতি থেকে চলে আসতে বলেছিল কিনা, ফিরে আসতে বলেছিল কিনা? চমৎকার প্রশ্ন করেছেন। আমার বাবাও একজন পলিটিশিয়ান ছিলেন, উনিও একসময় এমপি ছিলেন, এমএলএ ছিলেন। সেখান থেকে একটা আলহামদুলিল্লাহ বাসা থেকে সবসময় আমি একটা সাপোর্ট পেয়েছি রাজনীতি করার জন্য। কখনো তারা হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু আমাকে কখনো বলেন নাই যে রাজনীতি ছেড়ে চলে আসতে হবে। আগামীর বরিশাল কেমন হওয়া উচিত? আমি শুধু আগামী বরিশালের নামে আমরা আশা করব আগামীর বাংলাদেশটাই হবে একটা মানবিক বাংলাদেশ, যেখানে মানুষ তার কথা বলতে পারবে, যেখানে মানুষ তার নিজের রাজনৈতিক চর্চা স্বাধীনভাবে করতে পারবে এবং সামাজিকভাবে সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে। বরিশালবাসীর জন্য কি বলা হয়েছে? বরিশালবাসীর জন্য বলার একটাই, আমি বরিশালবাসী এমন একটি জায়গায় আমরা বসবাস করি যেখানে আমরা ঢাকাতে গেলেও আমরা একদিন বা 2 দিনের বেশি ঢাকা থাকতে পারি না। বরিশালের এমনই একটা টান। তো এইখানে আমার জন্ম, এইখানে আমার বেড়ে ওঠা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবটাই আমরা বরিশাল কেন্দ্রিক শেষ করেছি পড়াশোনা করে। তো সেই বরিশালবাসীর প্রতি আমার একটাই অনুরোধ, একটাই কথা থাকবে, আমরা যেন বরিশালকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, বরিশালকে একটা শিক্ষানগরীতে পরিণত করতে পারি, বরিশালকে যেন আমরা একটি আধুনিক বরিশালে রূপান্তরিত করতে পারি এবং সবচেয়ে বড় কথা বরিশালে আমরা যেন সবাইকে ভালোবেসে শ্রদ্ধা করে এই বরিশালকে একটা সুন্দর পরিবেশে আমরা গড়ে তুলতে পারি। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান সময় থেকে আমাদের ফ্ল্যাশ টিভিতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং আপনার মাধ্যমে আমি সকল দর্শক শ্রোতাদেরকেও বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। আমরা শুনলাম দীর্ঘ 15 বছরের কিছু ঘটে যাওয়া গল্প, আমরা শুনলাম আগামী বরিশাল কেমন হবে। প্রিয় দর্শক, এই 15 বছরের গল্প এবং আগামী বরিশাল কেমন হবে অ্যাডভোকেট আবুল কালামের শাহীনের, এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।